সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিশ্লেষণ। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এনটিভির স্টুডিওতে। শুরুতে বলেছিলাম সমসাময়িক রাজনৈতিক এবং সামাজিক বিষয় ছাড়াও আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা এনটিভির নিউজ হেডলাইনে যে নিউজগুলো দেখেছি, গুমের 150 অভিযোগের একটিও তদন্ত শেষ না হয় মায়ের ডাকের হতাশা, প্রতিটির বিচার হবে বলেছেন চিফ প্রসিকিউটর। এছাড়া 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ, 11 দলের রাজপথে ঠেলে দিচ্ছে সরকার বলেছেন জামায়াতের আমির। এই বিষয়গুলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা দেখেছি। প্রথমে আমি সৌরভে আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে 150টি গুমের অভিযোগের একটিও তদন্ত শেষ না হয় হতাশা প্রকাশ করেছেন মায়ের ডাকের সমন্বয়ক এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। আসলেই প্রায় যদি আমরা বলি 5ই আগস্টের পর সেখানে 2 বছর, পরবর্তীতে এখানে আরও 6 মাস চলে গেল। 2 বছরের মাথায় একটি তদন্ত শেষ না হওয়া বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং পাভেল ভাইকে শুভেচ্ছা, শুভকামনা। পাভেল ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো। এটি আমাদের মাঝে আবার এই রাতের আয়োজনে ফিরে আসতে পেরেছেন, এজন্য আমরা আনন্দিত। সেটা হচ্ছে আমরা যা বলি তা হয়তো করি না, যা করি তা বলি না। নাহলে দেখুন, এই যে গুমের অভিযোগগুলো এবং গুমের বিরুদ্ধে যে আন্দোলন, এই সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে সেই প্রেস ক্লাবে প্রতি বছর তিনি সমাবেশে বক্তব্য রাখতেন, ভুক্তভোগীদের নিয়ে আসতেন, তিনিও ভুক্তভোগী একজন, এবং সেখানে মানবাধিকার কর্মীরা ছিলেন, বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন। তখন যে বিরোধী দল বিএনপির নেতারাও থাকতেন। কিন্তু এটা অবাক যে প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছরের বেশি আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী সরকার এসেছে এবং তাদের প্রথম অঙ্গীকার ছিল অনেকগুলোর মধ্যে এটিও, যে গুমের বিচার। আমরা দেখলাম যে বেশ আয়োজন করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে, টেলিভিশনে, পত্রিকায় আমরা ছবি দেখেছি, সংবাদ সম্মেলন হয়েছে, বিভিন্ন বেশ প্রচার হয়েছে। কিন্তু বিচার তো আর প্রচার দিয়ে হবে না, বিচার হবে বিচারিক প্রক্রিয়ায় এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। তো তথ্য প্রমাণ কিভাবে, তদন্ত যদি শেষ না হয় তাহলে তথ্য প্রমাণ তো পাওয়া যাবে না। আর দেখুন, এটা অনেক তথ্য প্রমাণ হারিয়ে যায় সময়ের ব্যবধানে। আর আইসিটি এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই মামলাই নেওয়া উচিত যেটা সাধারণ আদালতে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় থাকে। এখন আমরা দেখলাম যে এই ট্রাইব্যুনালে এত বেশি মামলা নেওয়া হয়েছে এবং সর্বশেষ দেখুন 3 সাংবাদিক তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, হত্যা চেষ্টা মামলা হয়েছে। তারপর আবার এই আইসিটি আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাহলে এই ট্রাইব্যুনাল যদি এত বেশি মামলা নিয়ে থাকে তখন তো এই তদন্ত কাজে ধীরগতি আসবেই। তো এই ক্ষেত্রে একজন সংসদ সদস্য, তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, তার এই হতাশা কিন্তু আমাদের উদ্বিগ্ন করে, পুরো দেশবাসীকেই উদ্বিগ্ন করে। তাহলে বিচার কবে হবে, কিভাবে হবে? বিচারের প্রাথমিক শর্ত হচ্ছে তদন্ত কাজটি শেষ করা। এবং এই মামলাগুলো এতই গুরুত্বপূর্ণ, এটি নির্ধারিত সাধারণত 90 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হয়। 90 দিন না হলে আরও 90 দিন নিতে পারে, কিন্তু এর বেশি তো নেয়ার কথা না। কিন্তু কাদের গাফিলতির কারণে, কাদের উদাসীনতার কারণে এই ঘটনাগুলো হচ্ছে, তদন্ত করা উচিত। এখন এই মামলার তদন্ত হবে না, মামলা কেন তদন্ত এগোলো না, এর জন্য আরেকটি তদন্ত হবে। আমরা অনেকগুলো হাজার মামলা হয়েছে
এবং লাখ লাখ যেটি কি বলে আসামি বিভিন্ন মামলায়। তা আমরা আসলে এই বিচারিক প্রক্রিয়াটা যদি সুষ্ঠু না হয়, স্বচ্ছ না হয়, তাহলে কিন্তু এই ন্যায় বিচার পাওয়া এবং ভুক্তভোগীদের মানে অপরাধীদের শাস্তি হওয়া বা ভুক্তভোগীদের প্রতিকার পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এখন যেমন এই মামলাগুলো হয়েছে, বেশিরভাগ মামলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, বেশিরভাগই মানে হয়তো শতভাগই। তাই অন্তর্বর্তী সরকারের সময় তারা যদি জানি না কাদের দায়িত্ব দিয়েছেন, তারা যদি দায়িত্ব পালন না করে নতুন করে আবার কর্মকর্তা নিয়োগ করতে হবে, আবার তদন্ত শুরু করতে হবে, মানে একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। যে ইতিমধ্যে বলেছেন চিফ প্রসিকিউটরদের 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তদন্তের গতি বাড়ানোর জন্য, তারা কাজ করছেন। প্রথমত হচ্ছে এই সব মামলায় কি এই ট্রাইব্যুনালে আনার কথা ছিল? মানে যদি এই ট্রাইব্যুনালের উপর চাপ, আজকে মায়ারটেক স্পেসিফিক বলেছে যে 150টি গুমের অভিযোগ, যেটা অবশ্যই মামলায় আসবে। আর আওয়ামী লীগ সরকার আমলে গুম হওয়া 250 জন যে গুম হয়েছিলেন সেই বিষয়ে তদন্ত চলছে এখানে, অর্থাৎ প্রায় 250 থেকে 300 গুম হওয়ার তদন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। প্রথমত হচ্ছে বিচার হওয়া, অন্তত একটা যদি বিচার হতো তাহলে তো আমরা বলতে পারতাম যে একটা মামলার বিচার হয়েছে, কিন্তু এখন তো আর সেটা বলার উপায় নেই। এবং তদন্তই যখন শেষ হয়, তদন্তের পর কিন্তু শুনানি, তারপর সাক্ষ্য প্রমাণ, তারপর আদালতের রায়, এবং এই আদালতের রায় কিন্তু চূড়ান্ত না। এই ট্রাইব্যুনাল রায় দিলে পরবর্তীকালে আবার সুপ্রিম কোর্টে এটি আপিলে যাবে, মানে একটা দীর্ঘ প্রক্রিয়ায়। এবং এই সরকারের 6 মাস হয়ে গেছে, বিগত সরকারের 1.5 বছর, তাই 2 বছর চলে গেল। এরপর এই আপনি 150 গুমের মামলাই ধরি, এই 150 গুমের মামলা কবে শেষ হবে, কিভাবে শেষ হবে? একটা 5 জন কর্মকর্তা নিয়োগ করেছে, এটাই কি যথেষ্ট কিনা? আর আমরা তো দেখি যে ট্রাইব্যুনাল যেভাবে চলার কথা সেভাবে চলছে না, অনেক কম গুরুত্বপূর্ণ মামলা তারা নিয়েছে, যে কারণে গুরুত্বপূর্ণ মামলাগুলো পেছনে পড়ে যাচ্ছে। এটা নিয়ে এখন বিচারিক বিষয়ে আবার সমালোচনা কতটা করা যাবে সেই প্রশ্নও আছে। তেমন করে মানুষ যদি ভরসা না পায় আদালতের প্রতি, 24-এর গণ অভ্যুত্থানের আগে একটা পরিবেশ ছিল সরকারের চাপ, এখন তো সরকারের চাপ থাকার কথা না, কারণ যারা তখন ভুক্তভোগী এখন তারা কেউ মন্ত্রী, কেউ সংসদ সদস্য অথবা দলের সাথে যুক্ত, মানে তারাও কোনো না কোনো ভুক্তভোগী। এখন তারা যদি এই বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠু এবং স্বচ্ছভাবে না এগোয়, তাহলে তারাও হতাশ হবে। শুধু সানজিদা ইসলাম নয়, সবাই হতাশ হবে। আর এই বিচার প্রক্রিয়া এমন, যেমন হাজার হাজার মামলা আছে যে নিষ্পত্তির অপেক্ষায়, তদন্তের অপেক্ষায়, এটা কবে নিষ্পত্তি হবে? এখন দেখুন, এখানে হয়তো বন্দি মানে কি বলে অভিযুক্তদের কেউ আছে কিনা আমি জানি না, যে কারাগারে বন্দি কিছু হয়তো আছে, বেশিরভাগই হয়তো বাইরে। অন্য অনেকগুলো মামলায় গত 2 বছর ধরে যারা কারাগারে আছে বা 2 বছর ধরে কারাগারে নাই, ধরেন মামলা আছে তাদের বিরুদ্ধে, তারা এক ধরনের হয়রানির শিকার। মানে এই হয়রানি কোনো বন্ধ হবে। ন্যায় বিচার আর হয়রানি এক না, কিন্তু ন্যায় বিচার আর দীর্ঘসূত্রতা এক না। খুব দ্রুত বিচারের নামে আমরা যেমন বিচারকে হত্যা করতে চাই না, আবার বিচার বিলম্বিত হওয়ার নামে বিচারকে আমরা অবিচারের দিকে নিয়ে যেতে চাই না। একটা আশা করি এই সানজিদা ইসলাম তুলির মাননীয় সংসদ সদস্য তার এই সংবাদ সম্মেলনের এই বক্তব্যের পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ, শুধু ট্রাইব্যুনাল কিছু করতে পারবে না, যারা তদন্ত করবে তারা যদি তাদের কাজটা শেষ না করে, ট্রাইব্যুনালের কিছু করার নেই। মওদুদ আলমগীর বাভেল, সৌরভ ভাই যেটা বললেন যে সরকারের বিশেষ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়গুলো বা যে মামলাগুলো নেওয়ার দরকার ছিল, এখন সে মামলার সংখ্যা অনেক বেশি। স্পেসিফিক গুমের মামলাগুলো বা সেই ফ্যাসিস্টের মধ্যে কিছু স্পেসিফিক মামলার জন্যই এই অপরাধ ট্রাইব্যুনালটা করার কথা ছিল। এখন এই মামলার আধিক্যের জন্যই কি বিচারের এই দীর্ঘসূত্রিতা? মানে এই বিষয়টা, আর যেহেতু ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে, আজকে সাজিদ ইসলাম তুলি একটি বিষয় অ্যাড্রেস করেছেন যে অন্তর্বর্তী সরকারের
দুঃখিত, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় জামায়াতে ইসলামী যারা গুম হয়েছিলেন তাদের অভিযোগ গুরুত্ব সহকারে বিচার করা হয়েছিল। বর্তমানে সেটা অনেক দ্রুতগতিতে চলছে। এই বিষয়টা উনি অ্যাড্রেস করছেন। তো সামগ্রিক বিষয়টি আমি যে ধন্যবাদ আপনাকে, আমি একই সাথে এনটিভির দর্শক শ্রোতাদেরও আমি ধন্যবাদ জানাতে চাই। বিষয়টি দেখুন, আসলে যতগুলো অপরাধ হয় তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে গুম। এমনকি এটা হত্যাকাণ্ডের চাইতেও তার, যদি আমি বলি পরিমাপের দিক দিয়ে, তার জঘন্যতা অনেক বেশি। কারণ হত্যাকাণ্ড হলেও সেই পরিবার তার মৃতদেহটি পান, তাকে দাফন কাফন করার সুযোগ পান, বছর শেষে কবরের পাশে গিয়ে ফাতিহা পড়তে পারেন, তার সন্তানরা জানেন যে তাদের পিতা আছে কি নেই, একজন স্ত্রী জানেন যে তিনি সত্যিকার অর্থে বিধবা কিনা। কিন্তু এটা গুমের শিকার যেটা হয়েছে, সেই ইলিয়াস আলী বলুন, আমাদের সেই সঞ্জিদা ইসলাম তুলির ভাইয়ের কথা বলুন, চৌধুরী আলমের কথা বলুন, এরকম অসংখ্য গুমের যারা ফেরত আসেনি যাদের কথা বলি, তারা কিন্তু এখনো জানেন না যে তাদের সেই ভাই, তাদের সেই পিতা, তিনি বেঁচে আছেন কিনা। তো তারা নিজেরাও জানেন না যে তার স্ত্রী তিনি বিধবা কিনা, তার সন্তানরা জানেন না তার পিতৃহারা কিনা। তো এরকম একটা জায়গাতে আমাদের দেশের প্রচলিত আইনে কিন্তু গুমের ঠিক মানে বিচার করবার মতন আইনি যে প্রক্রিয়া বা আইনি ব্যবস্থাপনা, সেটা কিন্তু সত্যিকার অর্থে কিছুই এক্সিস্ট করে না। ঠিক সেটার কারণেই হয়তো এটা আইসিটি ট্রাইব্যুনালে এসছে। কী জন্য ধরে নেওয়া হয় যে এখানে যারা তদন্ত কার্যের সাথে থাকেন তারা দেশের বা রাষ্ট্রের সবচাইতে দক্ষ তদন্ত কর্মকর্তা, সেই বিবেচনাতেই হয়তো সেটা এসছে, এবং তার সাথে 5 জনকে আরও দেওয়া হয়েছে। দেখুন, যে কোনো একটা বিচারের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, সাক্ষ্য প্রমাণ এবং আলামত, যেটা গুমের ক্ষেত্রে বের করা খুবই কঠিন কাজ। এমনকি আমরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে দেখেছি যে এটি একটা প্রবণতা আছে যে আলামতকে নষ্ট করে দেওয়া। আমরা জানি যে আয়নাঘরের জায়গাতে ঢুকতে যাওয়ার আগে এই আইসিটি ট্রাইব্যুনাল অনেককে বাধাগ্রস্ত হতে হয়েছে, এবং তখন যারা ওখানে পৌঁছেছেন তখন তারা দেখেছেন যে দেয়াল থেকে মুছে দেওয়া হয়েছে, প্লাস্টার করা হয়েছে, নতুন করে একটা দেয়াল ভাঙা হয়েছে। তো অর্থাৎ যারা এই কাজগুলোতে, এই গুমের কাণ্ডটা ঘটাবার জন্য যাদের রাষ্ট্রযন্ত্র যারা যে জায়গাতে ব্যবহৃত হয়েছে, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারি বলুন আর বর্তমান সরকারি বলুন, তারা কিন্তু ঠিক নিজেদের বাঁচানোর জন্য হয়তো, বা সেই প্রতিষ্ঠানের তথাকথিত সুনাম রক্ষা করবার জন্য, বা তার দায় এড়ানোর জন্য যে কাজগুলো করেছেন, সেখানে কিন্তু সহায়তা পাওয়াটা খুবই মুশকিল। তাহলে যে কোনো একটা গুমের ক্ষেত্রে যে অসুবিধাটার জায়গা যেটা আছে, সেটা হচ্ছে যে মুহূর্ত থেকে তাকে পাওয়া যাচ্ছে না, সেখান থেকে পরিণতি শেষ পর্যায় পর্যন্ত কি ঘটেছে, এবং কারা তাকে নিয়ে গেছে, কোন জায়গাতে নিয়ে গিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে কিনা, কতদিন রাখা হয়েছে, টর্চার করা হয়েছে কিনা, মৃত্যু কার্যকর করা হয়েছে কি করে, তারা মেরে ফেলেছেন কি করে, তার ডেড বডিকে, মৃতদেহটাকে কোথায় গিয়ে ফেলে দিয়েছে, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো কিন্তু আইনের ক্ষেত্রে যাকে আপনি অপরাধী করতে চান, সুনির্দিষ্টভাবে অপরাধী করবারও একটা সমস্যা রয়ে গেছে এখানে। কারণ কোনো ব্যক্তি পর্যায়ের এই গুমের ঘটনাটি ঘটেনি, বেশিরভাগ ক্ষেত্রে এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা অংশ হিসেবে ঘটেছে। তো সুতরাং রাষ্ট্রযন্ত্রের যারা যারা এই কাজগুলো করেছে, তাদেরকে ওই জায়গায় চিহ্নিত করার যে একটা ডিফিকাল্টি আছে, তারা অনেকে হয়তো মুখোশ পরে এসেছেন, অথবা রাতের অন্ধকারে রাস্তা থেকে তুলে নিয়েছেন, একটা নাম্বার প্লেটবিহীন একটা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ এই ঘটনার যে মানে ক্রোনোলজিগুলো, যেটা একটার পর একটা, সেটাকে একটা সুতোয় গেঁথে নিশ্ছিদ্রভাবে স্বাক্ষর প্রমাণ দিয়ে যদি আমি অপরাধীকে প্রমাণ করতে না পারা যায়, আইন তো আপনারা জানেন যে আইনের ক্ষেত্রে একটা কথা বলে যে 1000টা অপরাধী যদি ছাড়া পায় তাতে অসুবিধা নাই, কিন্তু নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়। ওই তথাকথিত নিরাপরাধের ক্ষেত্রে, যেটা যখনই দেখা যাবে যে প্রতিপক্ষের যদি আইনজীবী, তিনি বলার চেষ্টা করবেন যে না, এটা তো ওনার ডেড বডি খুঁজে পাওয়া যায়নি, তাহলে এটা গুম হলো কোথেকে, উনি তো কোথায় লুকিয়ে আছেন। তো সুতরাং আইনের এই জায়গাগুলোকে খুবই দক্ষতার সাথে দেখা দরকার, এবং যে ফরেনসিক্সগুলো আমাদের দক্ষতা সীমার মধ্যে আসে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আন্তর্জাতিক যে সমস্ত জায়গাগুলো আছে, যারা এই কাজগুলো করেছেন বা যাদের অভিজ্ঞতা আছে, তাদের সহায়তা নেওয়া। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন, তাদের স্বতঃপ্রণোদিতভাবে তারা কেউ তো এসে বলবে না যে অমুকে এটা করেছে, আমি জানি, সাক্ষ্য এটা জানি, ওই জায়গাতে ডেড বডিটা পুঁতে রাখা হয়েছে, অথবা নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেখান থেকে কোনো আলামত সংগ্রহ করে আনার কোনো সুযোগ এখন নেই। তো এই জটিলতা রেখে যদি আমরা এই গুমের তদন্ত যদি যেমন তেমন দায়সারা ঘোষেরভাবে যদি দেয়া হয়, তাহলে বিচারিক আদালত কিন্তু সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত না পাওয়ার জন্য কিন্তু কোনো ফলাফল দিতে পারবে না। আর যদি ফলাফলটা না দেয়, তাহলে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু নষ্ট হবে। কারণ আমরা তো এটাও দেখেছি বা শুনেছি, যখন ইলিয়াস আলীর স্ত্রী এবং তার সন্তানেরা যখন এই সাবেক সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রীর কাছে যখন দেখা করতে গেছিলেন, তখন তিনিও আশ্বস্ত করেছেন যে তাদেরকে উনি ফেরত আনার ব্যবস্থা করবেন। অথচ যারা ঘটনার সাথে সংশ্লিষ্টতার ব্যাপারটা জানেন, এরকম যারা কর্মকর্তা দু একজন যখন সাক্ষ্য দিয়েছেন, তখন এই হিসেব যদি করা যায়, দেখা যাবে যে ইতিমধ্যে তার
ডেড বডি ফেলে দেওয়া হয়েছে কোনো একটা জায়গাতে। তো অর্থাৎ এই তথ্যগুলো সত্যিকার অর্থে যাদের কাছে আছে সেখান থেকে বের করা কঠিন। তবে যাদেরকে সন্দেহের বেড়াজালের মধ্যে আমরা জানি, দেখি, বা যে জায়গাগুলোতে পাবলিক পারসেপশন আছে, তাদের মধ্যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার এবং প্রকৃত জিজ্ঞাসাবাদটা করা দরকার, যে তারা যেন সত্য কথাটা বলেন। এটি একটি মানবিক একটা দাবি যে একটা পরিবার জানবে যে তাদের সেই প্রিয়জনের সাথে সত্যিকারে ঘটেছে কি, শেষ পর্যন্ত কোথায় ছিল, উনি কিভাবে ছিলেন এবং তার পরিণতিটা কি হয়েছে, এটি জানার অধিকার যেমন আছে ঠিক তেমনি তাদের বিচার পাওয়ার অধিকার আছে। তবে বিষয়টির জটিলতার জায়গাগুলো আমরা সবাই হয়তো ওইভাবে বুঝি না। এখানে আবেগ যতটা কাজ করে তার চেয়ে যুক্তির জায়গাটা কম থাকে, কিন্তু আদালত তো ঠিক আবেগ দিয়ে চলে না, তারা তো যুক্তির দিকেই যাওয়ার চেষ্টা করবে। তো ফলে সাক্ষ্য প্রমাণ আলামতের জায়গাগুলোতে যারা বিশেষজ্ঞ আছেন, এই কথার সমাধান হয়তো আমি আপনি দিতে পারবো না এখান থেকে, কিন্তু যারা এই সমস্ত গুমের ঘটনাকে যারা তদন্ত করেছেন, এরকম যারা এক্সপার্টাইজ নিয়ে যারা এই ব্যাপারগুলোকে দেখতে পারেন, তাদের সহায়তা নেওয়া, সে দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক, এটা। আর একটা জিনিস বোধহয় করা যেতে পারে, সেটা হচ্ছে যেটা গোয়েন্দা তদন্ত যেটা হয় আর কি, যেটা এই তদন্তের ক্ষেত্রে হয়তো যারা তথ্য দিতে পারেন তাদেরকে সামনে না এনে প্রকৃত সত্যটা জানবার জন্য আন্তরিক প্রচেষ্টার কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং এটা প্রচলিত আইনের ক্ষেত্রে যেটা আমরা থানা পুলিশ করে তাদের তদন্তকারী কর্মকর্তা 2-4টা প্রশ্ন করে একটা অপরাধীকে সেখান থেকে তথ্য বের করে আনাটা যতটা সহজ, গুমের ক্ষেত্রে কিন্তু সেটা অতটা সহজ নয়। তো সুতরাং এক্ষেত্রে দক্ষতা এবং সত্যিকার অর্থে কুশলতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নিশ্চিদ্রভাবে অপরাধীদেরকে চিহ্নিত করে সামনে আনা এবং বিচারের রায়টা সেটাকে যেন কার্যকরী পর্যায় পর্যন্ত নেওয়ার জন্য যে নিশ্চিদ্র আইনি সুরক্ষা দরকার, সেটা যুক্তিতর্ক দিয়ে যেন প্রমাণ করা যায়, এমনভাবে যেন যাওয়া হয়। তা না হলে এই তদন্ত কার্যক্রম যদি যেমন তেমন করে হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আবার প্রশ্ন উঠবে। জি, সৌরভ ভাই, একটি বিষয়ে আপনার কাছে আসতে যাচ্ছি। আজকে আমাদের তথ্যমন্ত্রী ব্যারিস্টার আমজাদ রহমান ব্যর্থ এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওনারা সংবাদ সম্মেলন করেছেন। একটা বিষয় উঠে এসেছে যে বিষয়টি ইন্ডিয়া এর আগেও বলেছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত আদালতের দ্বারস্থ হবে। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হলে আসামিদের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আমজাদ রহমান পার্থ। যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক তৎপরতা চলছে, প্রত্যর্পণ আইন অনুযায়ী তাকে ফেরত দেওয়ার কথা বলছে। ভারত যে কারণে এখন আদালতের দ্বারস্থ হলো, এটা ভারতেরই কি কোনো কৌশল? মানে এই এখন আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কেন, বা কেন কূটনৈতিক প্রক্রিয়া তাকে ফেরত দেওয়া যাচ্ছে না, এই বিষয়টা থেকে ভারত সরে আসছে কেন? মানে আসলে কূটনীতিতে সব কিছুই তো দেশের বাইরে হয় না, আড়ালেও অনেক কিছু হয়। এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন, দর কষাকষি এগুলো থাকে, মনস্তাত্ত্বিক চাপও থাকে। তো সেটা এখন এক ধরনের, আমার তো মনে হয় যে মনস্তাত্ত্বিক চাপকে ঢাকা দিতে পারে বেশি, না দিল্লি দিতে পারে। তা ঢাকা এই মুহূর্তে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে, এই কারণে যে ত্রিদেশীয় যে প্রতিরক্ষা জোট হয়েছে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, তো পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত, এবং এ পর্যন্ত বোধহয় 6-7 বার যুদ্ধ হয়েছে 47-এর পরে। সুতরাং ভারত হয়তো আরেকটি যুদ্ধের ঝুঁকি নেবে না পাকিস্তানের সঙ্গে, বা পাকিস্তানও নেবে কিনা, বা পাকিস্তান নিজেকে অনেকটা, যতগুলো যুদ্ধ হয়েছে 2-1টা ছাড়া ভারতই জয়ী হয়েছে, পাকিস্তানই হেরে গেছে। তাই এক্ষেত্রে ভারতের যে প্রতিবেশী, ভারত তো চাইবে যে প্রতিবেশীদের সমর্থন তার পক্ষে থাকুক। এটি একটি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা পরস্পরের উপর নির্ভরশীল, আমরা হয়তো বেশিই নির্ভরশীল, কারণ আমরা বেশি আমদানি করি, রপ্তানি কম করি। সেটা চীনের ক্ষেত্রেও সত্য। যেমন যুক্তরাষ্ট্র আবার আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে তাদের পণ্য নিতে হলে, তৈরি পোশাক নিতে হলে তার বিনিময়ে তাদের পণ্য নিতে হবে। আর এটা হলো কূটনৈতিক তৎপরতা। এখন এখানে দুটো অবস্থান থাকতে পারে। ঢাকা যে অবস্থান বলছে যে আগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দাও, তারপর প্রধানমন্ত্রী যাওয়া আসা বা অন্যান্য, এর মধ্যে তো অন্যান্য বিষয়ে যে আলোচনা হচ্ছে না তা নয়, আলোচনা চলমান রয়েছে। আর ঢাকা থেকে এটা বলা হয়নি যে প্রধানমন্ত্রী যাবেন না, বলা হয়েছে যে অনুকূল পরিবেশ। এখন ঢাকার যে বিবৃতিতে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যেটা মনে হয়েছিল, প্রথম চেয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আছেন, কিন্তু
তিনি বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতা না চালান, তিনি এই সরকারের বিরুদ্ধে অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক বক্তব্য না দেন, তো সেটা নিবৃত্ত করেনি তার সরকার। হয়তো কিছুটা করেছে, সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রীর ভিডিওতেই তাকে, অর্থাৎ সরাসরি জুমে তাদের সাথে বৈঠক করার কথা ছিল, যে তার ছবি দেখা যাবে, কিন্তু আমরা দেখলাম যে শুধু তার অডিও ভাষণ। এখন এই প্রশ্ন, বা ঢাকা যে প্রশ্ন তুলছে, এখন ভারত কিভাবে এটি নেয় সেটার প্রশ্ন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে গেলে কি আমাদের লাভ, বা না গেলে কি ঝুঁকি? অবশ্যই সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই, সমমর্যাদার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে, কেউ কারো উপর চাপিয়ে দেবে না কোনো অংশ। আর সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বকেয়া সমস্যা আছে। তিস্তার পানি বন্টন, গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, আর জ্বালানি সংকটে আছে আমরা এখানে। এখন ভারত থেকে আমরা জ্বালানিটা কী পরিমাণ পেতে পারি, এখনও পাচ্ছি। হয়তো একটা উদ্যোগ ছিল যে এই আমরা যদি বাইরে থেকে জ্বালানি না আনতে পারি, ভারত তার সহায়তা বাড়াতে পারি কিনা, সবটা মিলে। আর একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান না গেলেই যে সম্পর্ক থেমে থাকবে তাও না। ভারতের প্রধানমন্ত্রী তো কোনো একটা উপায় কী বলে, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে আসছিলেন। এর আগেও আসছেন দু একবার। চীনের প্রধানমন্ত্রী তো আসছেন 16 সালে, এরপর আসেননি। তো চীনের সাথে আমাদের সম্পর্ক নাই। যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট এই একবারই এসেছেন, সেটা 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা না 12 ঘন্টার জন্য, এবং 48 সালে, 98 সালে, আর তো আসেননি। তাহলে এই দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না। সুতরাং প্রধানমন্ত্রী যাওয়া না এটাকে ইস্যু না হওয়া, মানে এই বিষয়টি ইস্যু না হওয়া। আর দেখতে হবে যে এখানে ছোট দেশ বড় দেশ এভাবে বিচার না করে সাম্যের ভিত্তিতে কি হবে, সমতার ভিত্তিতেই বিচার করতে হবে। বাবুল ভাই, সোহরাব ভাই যেমনটি বলছিলেন যে শেখ হাসিনার ফেরতের বিষয়ে আজকে তো তথ্যমন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা করছি এবং সব ধরনের কূটনৈতিক তৎপরতা চলবে, কিন্তু আদালতে দ্বারস্থ হলে সে বিষয়টি ভারত কিভাবে ডিল করবে সেই বিষয়টি এখন বোঝা যাচ্ছে না আসলে কোন দিকে যাবে। এক্ষেত্রে সরকারের আসলে স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, বা সরকার কীরকম মনে করছে? এখন কি বাংলাদেশ যে যিনি বললেন যে বাংলাদেশ কিছুটা এখন আপার সাইডে আছে, আপার হ্যান্ড যেটা আমরা বলি, সেক্ষেত্রে এই চাপ প্রয়োগের কৌশলই নেবে, নাকি আলোচনার মাধ্যমে সমাধানের পথটাই চলবে? শুধু শেখ হাসিনা নয়, অনেক পলাতক আসামি সেখানে রয়েছে, এবং সামরিক আদার বিষয় যে বিষয়গুলো আছে সেগুলো যদি কনসিডার করে। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে যে কথাটা হয়েছে, যে উনি বলেছেন যে আদালতের দ্বারস্থ হলে বিষয়টি সুখকর হবে না, এরকমই একটা মন্তব্যগুলো আমরা পেয়েছি। এটা আসলে কিন্তু ওই যে বলবেন যে মস্তিষ্ক চর্চার সুযোগটা বোধহয় রেখে দিচ্ছেন সবার জন্য, যে সুখকর কার জন্য হবে না। প্রশ্নটা হচ্ছে যে ভারত যদি মনে করে যে আদালতের মাধ্যমে এই প্রত্যাপনের যে বিষয়টা রয়েছে সেইটা কার্যকর হবে কি হবে না, সেটা নিশ্চিত করবে আদালত। তো এটা তো সঙ্গতভাবে একটা প্রশ্ন উঠতেই পারে যে 2 বছরে তারা আদালতের দ্বারস্থ হননি কেন? বাংলাদেশের পক্ষ থেকে যখনই এই ব্যাপারে খুবই একটা পরিষ্কার একটা অবস্থান নিয়ে বলা হচ্ছে যে তাকে ফেরত দেওয়া হোক। আবার এইদিকে এটাও তো শুনছি যে উনি নিজেও আসতে চান, তো এক্ষেত্রে তো বাধার কিছু থাকবার কোনো সুযোগ নেই। উনি ডিসেম্বরে আসতে চেয়েছেন, বাংলাদেশ ফেরত চেয়েছে, তো 2-1 মাস আগে তাকে পাঠিয়ে দিলে তো এমন কোনো ক্ষতিবৃদ্ধি হওয়ার কিছু নেই। আবার যদি অন্য অর্থে বলেন যে আমাদের জন্য সুখকর কিনা, সেরকম এক্সারসাইজেরও সুযোগ আছে। যে আদালতের মানে তো আমরা জানি যে এটা একটা দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দেওয়া। আদালত বলবে যে এটা দেওয়া যাবে কিনা, প্রত্যাবর্তনের যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো সবগুলোকে স্যাটিসফাই করে কিনা, রাজনৈতিক বিবেচনায় যদি কেউ থাকে তাহলে এই ব্যাপারটা কার্যকর হবে না, এরকম কিছু কিছু শর্ত সেখানে আছে। আবার তারপরে মৃত্যুদণ্ডের একটা রায় আছে। তো সুতরাং সেটাও যদি তারা বিবেচনা নেওয়ার চেষ্টা করে, সুতরাং তারা আদালতটাকে সরকার ব্যবহার করতে চাইছে যে আমাদের তো কোনো আপত্তি নেই, এটা আদালত না দিলে আমি কি করব। তো এরকম একটা ব্যাপার আমরা এর আগেও দেখতাম যে ফ্যাসি সরকারের সময় যে কোনো একটা বিষয়কে আদালতের দিকে ঠেলে দেওয়া হতো। এমনকি যে কোটা আন্দোলনের ব্যাপারটা কিন্তু মূলত যার জন্ম হয়ে সূচি দেখা ছিল এই আদালতে। তো সুতরাং এটা একটা দেখার বিষয় আছে। আর একটা যেটা হলো যে সেটা পুরো আলোচনাটা শেখ হাসিনা কেন্দ্রিক হয়ে আছে এখন আর কি। মনে হচ্ছে যে তাকে
ফেরত দিলে ব্যাপারটা নিষ্পত্তি বা সুরাহ হয়ে যায়, বিষয়টা এরকম কিনা। আমরা তো জানি যে অগণিত মানে যারা নেতাকর্মী যারা এখানে আছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা ভারতে একটা অভয়ারণ্য হিসেবে তারা সেখানে বসবাস করছেন। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারও তো ঠিক একই ধরনেরই একটা সাজা রয়েছে। ফলে সেটা কিন্তু আমরা আলোচনায় আনছি না, আলোচনাটা ঘুরে ফিরে এক জায়গাতে কেন্দ্রীভূত হচ্ছে। তো আমার মনে হচ্ছে কূটনীতি এইভাবে চলে না। কূটনীতি তো কোনো একটা ব্যক্তিকে টার্গেট করা হয় না। তবে কূটনীতির কতগুলো ভাষা আছে, যে ভাষার মধ্যে থেকে প্রত্যেকটা দেশই একটা কূটনৈতিক একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ভারত হয়তো তার মতন করে মনে করেছে যে এই বিষয়টি নিয়ে তারা খুব বেশি কথা বলবেন না, যেহেতু এখানে আদালতের কাছে তারা যাচ্ছেন, তারা হয়তো বিষয়টিকে ওই জায়গায় দিয়ে একটা উত্তরটা তৈরি করবেন। আর আমাদের দিক থেকে কথা এটা থাকবে যে আমরা তো বলতেই পারি যে তোমরা 2 বছরও তো আদালতের দিকে যাওনি, এখন হঠাৎ করে আদালতের কথা উঠলো কেন? অথবা উনি তো নিজেই আসতে চান, সেক্ষেত্রে তোমরা তাকে আটকাচ্ছ কেন? তো তাকে 1 মাস বা 2 মাস আগে এখানে পাঠিয়ে দিলে তো সমস্যার কিছু নেই। তো এটা কূটনৈতিক তৎপরতার জায়গায় এই কথাগুলো থাকতেই পারে। তবে দিন শেষে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে যেন এটা কখনো বাংলাদেশের জনগণের মাথায় যেন এটা যেন কখনো না ঢুকে যায় যে আওয়ামী লীগের জন্য ভারত সবসময় একটা অপরাধের অভয়ারণ্য, যে অর্থাৎ কোনো একটা অপকর্ম সংগঠিত করে সেই দেশে নিরাপদ একটা আশ্রয় পাওয়া যায়। এই ধারণাটা যদি দেশের মানুষের মধ্যে যদি খুব বেশি মনোজগতে প্রথিত হয়ে যায়, সেটা আমার মনে হয় যে দিন শেষে ভারতের জন্য সৎ প্রতিবেশী সুলভ যে আচরণের প্রত্যাশা বা আমাদের প্রতিবেশী সুলভ সহ অবস্থানের যে প্রত্যাশা, সেটা ক্ষতিগ্রস্ত করবে। কারণ ইতিমধ্যে তারা কিন্তু জানে যে বাংলাদেশের জনগণের ঠিক ভারত এর ব্যাপারে যে পারসেপশন বা অবস্থান, সেটা সম্ভবত স্মরণকালের মধ্যে সবচাইতে নেতিবাচক একটা অবস্থায় আছে। সেটার উত্তরণটা প্রতিবেশী হিসেবে তাদেরই করবার কথা, কারণ এই দায়টা আমাদের নয়, এই দায়টা আমরা তৈরি করিনি। কারণ বছরের পর বছর ধরে যে সমস্ত অবৈধ নির্বাচনগুলো হয়েছে, অগ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, তাতে প্রথম দফাতেই যে ছাড়পত্র দেয়া বা সমর্থন দেওয়ার মধ্য দিয়ে ভারত কিন্তু তার অবস্থানটাকে বরাবরই প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের জনগণের চাইতে কোনো একটা দলের প্রতি তাদের অবস্থানটা তাদের পক্ষে থাকে, সেটাই তারা সবসময় চেয়েছে। সেটাকে পরিবর্তন করে জনগণের বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের সাথে, যেটি সৌরভ ভাই বলছিলেন যে সম্মানজনক সহ অবস্থান দুটো দেশের পক্ষে থাকার দরকার, এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সেটাই সবসময় চেয়েছে যে আমরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশে আমাদেরকে তুমি ছোট বড় বিবেচনায় নয়, একটা প্রতিবেশী হিসেবে সমমর্যাদার অবস্থান থেকে এই বিবেচনাটাকে রাখা উচিত। এবং সেই বিষয়টিকে নিশ্চিত করতে গেলে যে কয়টি আমাদের সমস্যার জায়গা রয়েছে, হ্যাঁ, বন্দি প্রত্যার্পণ করার ব্যাপারটা যেটা আছে, সেটা তো অবশ্যই একটা ইস্যু। এর বাইরে দিয়েও তো আমাদের বেশ কিছু ব্যাপার আছে, যেগুলোতেও যদি তারা সদিচ্ছা দেখাতো, তাহলে আমরা ধরে নিতাম যে হয়তো তাদের সদিচ্ছাটা শুধু এককেন্দ্রিক নয়, অন্য জায়গাতেও তারা কাজ করতে চান। তিস্তার ব্যাপারে তারা যদি বলতেন যে ঠিক আছে তোমরা এসো, আমরা তিস্তা নিয়ে কথা বলি, এখন তার পশ্চিমবঙ্গে সেই মমতা ব্যানার্জি সরকার নেই, যেটা বাধা দিবে, সুতরাং বাধা হিসেবে তারা আসতে পারবে বলে এর আগে যে যুক্তিটা দেখানো হতো, সেটা তো আর এই মুহূর্তে নেই। ফলে এখন তো ডাবল ইঞ্জিনের সরকার, তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপি, ফলে তিস্তার সমস্যার সমাধান হওয়ার তো একটা সবচাইতে উপযোগী সময় এটা। আমাদের গঙ্গা বা পদ্মা নদীর পানির যে হিস্সা নেওয়ার ব্যাপারটি যেটি আমাদের জন্য রয়েছে, সেই চুক্তির মেয়াদ এই বছরই শেষ হবে এবং সেটাকে বর্ধিতকরণের দায়টাও একটা রয়েছে। এর পাশাপাশি সীমান্ত নিয়ে যে সমস্ত বিরোধ যেগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করার প্রশ্ন আছে। এবং একই সাথে যেটা আমাদের এই মুহূর্তে জ্বালানি সংকট চলছে, এবং সেই জায়গাতে আমাদের পার্বতীপুর যে ল্যান্ডিং স্টেশন আছে, ডিজেল যে পাইপলাইনে আসে আমাদের, সেটাতে তারা যদি তার সর্বোচ্চ সীমায় যদি সেই সরবরাহটা তারা বাড়িয়ে দিয়ে যদি আমাদেরকে অন্তত জ্বালানি নিরাপত্তার দিতে পারতো, অথবা আমাদের যে আন্তর্দেশীয় যে পাওয়ার গ্রিড আছে, যে বিদ্যুৎ সঞ্চালন যে লাইনগুলো আছে, সেটার মধ্য দিয়েও যদি তারা আমাদেরকে বাড়তি কিছু বিদ্যুৎ দিয়ে আমাদের যে লোডশেডিংয়ের যে সমস্যাটা হচ্ছে সেটা, কারণ আমাদের তো লোডশেডিংয়ের সমস্যা কিন্তু বিদ্যুৎ উৎপাদনের নয়, সমস্যা হচ্ছে আমাদের জ্বালানির পাওয়া না পাওয়া না। কারণ আমাদের উৎপাদন সক্ষমতা তো আমাদের চাহিদার প্রায় দ্বিগুণ, 15,000 মেগাওয়াটের বিপরীতে প্রায় শুনছি যে আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। তো এই জায়গাগুলোতে যদি সদিচ্ছার আমরা যদি প্রলেপ দেখতে পেতাম, সদিচ্ছার দৃষ্টান্তমূলক যদি ছবিগুলো যদি সামনে আসতো, তাহলে কিন্তু ওই ইস্যুগুলো কিন্তু অনেকটা কিন্তু ম্রিয়মান হয়ে যেতে পারতো। সেই সুযোগটা ভারতের পক্ষ থেকে নেওয়ার সুযোগ ছিল, এখনও আছে। তো ফলে কূটনৈতিক পাড়ায় যদি এই চালাচালিটা যদি একটা ব্যাংক পুরোপুরিভাবে একটা বাস্কেটের মতন করা হয়, একটা কেন্দ্রিকতা না রেখে যদি কাজটা হয়, তাহলে আমার মনে হয় যে ভারতের জন্য একটা বড় সুযোগ। তারা কিন্তু তাদের এতদিনের যে সমস্ত রিপেয়ার করার যে জায়গাগুলো ছিল, সেই ক্ষতগুলো মেরামত তারা করতে পারে। জি, যেহেতু প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক বিষয় নিয়ে কথা হচ্ছে, আজকে আমরা দেখেছি উখিয়াতে
রোহিঙ্গাদের বিষয়ে একটা সমাবেশ হয়েছে, অর্থাৎ 9 বছর হয়েছে রোহিঙ্গা যে হত্যাকাণ্ড হয়েছিল। তো সেক্ষেত্রে মিয়ানমারের সাথে সৌরভ ভাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম, মিয়ানমারের সাথেও কিন্তু আমাদের এখানে মানে যদি ভারতের সাথে যে টানাপোড়েনটা চলছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথেও একটা টানাপোড়েনের মধ্যে কিন্তু রয়েছে। এখানে মিয়ানমারের সাথে যতটা আমাদের কূটনৈতিক তৎপরতা হওয়া দরকার, তার থেকে বেশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এঙ্গেজ করছি। বর্তমানে এই 9 বছর হয়ে গেল, এই বিষয়টা আসলে কি কোন গতিতে আগালে সুরাহা করা সম্ভব বা আমরা সুরাহার দিকে যেতে পারি আমরা? না, প্রথমত সমস্যাটা তো আমরা তৈরি করিনি, সমস্যাটা মিয়ানমার তৈরি করেছে। তাদেরকে পুশিন দমন করেছে। পীড়ন চালানোর ওখানে পুশিন না, পুশিন তো খুব সাধারণ বিষয় যে পাঁচজন বা 5,000 লোককে 500 লোককে ঠেলে দিল, সেটা না। ওইখানে একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড করেছে, নৃশংস অভিযান চালিয়েছে, যে কারণে এই মানুষগুলো একেবারে বাঁচার জন্যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। হ্যাঁ, বাংলাদেশ সে সময় তাদের আশ্রয় দিয়েছে। আশ্রয় না দিলে তারা হয়তো সমুদ্রে ভাসত অথবা অন্য কোথাও যেত, ভারতেও কিছু গেছে। এখন যে বিষয়টা 9 বছর বললেন, 17 সালে যখন পাঠায়, তখন অং সান সু চি তখন স্টেট কাউন্সিলর ছিলেন। তারপর তো তার সরকারকেও ছেড়ে দিয়েছে। অং সান সু চি যখন অন্তত তাকে জেনেভায় বা আরও বিভিন্ন জায়গায় প্রশ্ন করা যেত, বলা যেত যে শান্তিতে নোবেল পেয়েছে, এই অশান্তি কেন করছে। এখন তো তিনি নিজেও অন্তরীণ, এর আগে জেলে ছিলেন, তার বোধহয় অনেকগুলো মামলায় শাস্তি হয়েছে। এখন আমাদের দেখুন, পূর্ব এবং পশ্চিম সীমান্ত কোনোটাই শান্তিপূর্ণ অবস্থান নেই, অন্তত সীমান্তে। আর 12-13 লাখ রোহিঙ্গা আমাদের উপর চেপে বসেছে। এর মধ্যে বলা হয় যে 2017 সালে 7.5 লাখের মতো রোহিঙ্গা আসছিল, তার আগে আরও 3 লাখ, এবং এর মধ্যে এই গত 9 বছরে সেখানে 2.5 লাখ শিশু জন্ম নিয়েছে। মানে 2.5 লাখ রোহিঙ্গার নতুন করে আমাদের এই দায় আমাদের নিতে হয়েছে। এখন এটা মিয়ানমারের সাথে বাংলাদেশ আলোচনা কখনো বন্ধ করেনি। অন্তর্বর্তী সরকারের সময় করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো তিনি ঈদের জামাত করে পরের ঈদ ওখানে তারা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে একজন রোহিঙ্গাও যায়নি, বরং এই 1.5-2 বছরে আরও 1.5 লাখ রোহিঙ্গা এসেছে। মানে পরিস্থিতিটা খুবই, আমরা যদি রাষ্ট্র যারা পরিচালনা করেন বা করেছেন তারা যদি অনুধাবন না করেন, এদের কি করণীয়? এখন হচ্ছে আন্তর্জাতিক জনমত তৈরি করা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। এবং আরও যেটা ভয়ের, যে আগামী ডিসেম্বরের পর তাদের যে সাহায্য দিত আন্তর্জাতিক সম্প্রদায়, সেটা আরও কমে আসবে। তার মানে পুরোটার দায়িত্ব তাদের, শুধু প্রতিবেশ এই মানে এই দায় না, তাদের খাইয়ে পড়ে বাঁচানোর দায়টাও প্রায় পুরো বাংলাদেশ সরকারের উপর পড়ে যাবে। ফেরত মিয়ানমার সরকার, আমার মনে হয় যে এখানেও আলোচনাটা শুরু হওয়া উচিত। মিয়ানমার সরকার 3 লাখ বলেছে, তারা যাচাই বাছাই করবে। বাংলাদেশ নাকচ করেছে, যেখানে 13 লাখ আছে সেখানে তারা 3 লাখ কী করে বলে। তারপরও এটি আলোচনা করা উচিত। আলোচনা করে বাংলাদেশের যে যুক্তি, বাংলাদেশের যে তথ্য প্রমাণ, সেটা তুলে ধরা উচিত। প্রয়োজনে এটি অন্য অংশীদার নিয়ে, কারণ দ্বিতীয় আলোচনার উদ্যোগে চীন ছিল, কারণ চীনকে এই উদ্যোগে রাখতেই হবে। ভারত আসলে ভালো, আর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যখন টানাপোড়েন হয়তো আর আসবে কিনা এই সংশয় আছে। মালয়েশিয়া সহায়তার আশ্বাস দিয়েছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া যান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছেই রোহিঙ্গা সমস্যাটা তুলে ধরেছেন, এবং তাদের উদ্যোগেই কিন্তু এই মিয়ানমার সরকার এদের ব্যাপারে এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, ঘোষণা করেছেন। কিন্তু এখানে যে সমস্যাটি হচ্ছে যে মিয়ানমার কোথায় যাবে, কার সাথে আলোচনা করব আমরা? যে রাখাইন রাজ্য থেকে তারা এসেছে, সেই রাখাইন হচ্ছে আরাকান আর্মির দখলে। কত 12-13টা শহরের মধ্যে মাত্র 3টি শহর বোধহয়
মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণে আছে, জান্তার হাতে, মানে সামরিক সরকার হাতে। এখন তো আবার মিয়ানমার এই মুহূর্তে আমরা এই কূটনৈতিক সুবিধাটা পেতে পারি, কারণ মিয়ানমারের যখন নবনির্বাচিত যে প্রেসিডেন্ট, যে কোনোভাবেই নির্বাচন হোক না কেন, তিনি ছিলেন সেনাপ্রধান, এখন তিনি হচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট, এবং তিনি চাচ্ছেন, তিনি বা ওই সরকার স্বাভাবিকভাবে চাইবে যে নিজের ভাবমূর্তিটা একটু ভালো করতে, মানে ম্রিয়মাণ ভাবমূর্তি একটু উজ্জ্বল করতে চাইবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের সাথে মধ্যকার সম্পর্কটা যাতে এই সমস্যাটা যাতে মিটে যায়। অতীতেও কিন্তু রোহিঙ্গা আসা শুরু হয়েছে কিন্তু 78 সাল থেকে। ধরেন 1 লাখ আসলো, 50,000 যায়, আবার 50,000 থেকে যায়। এটা জিয়াউর রহমানের সময় শুরু হয়েছে, এরশাদের সময়, পরবর্তীকালে খালেদা জিয়ার সময়, এবং একটা অংশ চলেও গিয়েছিল, বেশিরভাগই চলে গেছে সে সময়। হ্যাঁ, চলে গিয়েছিল, কিন্তু আবার বাকিরা আবার জনজীবনে মিশে গেছে। এদের চিহ্নিত করাও কঠিন যে কে রোহিঙ্গা না, কারণ ওই অঞ্চলে ভাষা মোটামুটি এক। দ্বিতীয় যে সমস্যাটি, তারা রোহিঙ্গা হিসাবে তারা স্বীকার করে, কিন্তু তাদের নাগরিকত্ব দিতে চায় না। তারা স্বীকার করে যে তাদের বাসিন্দা ছিল। তো একটা দেশের এই মানুষগুলো তো হচ্ছে এই 12-14 লাখ রোহিঙ্গা যারা ওই দেশ থেকে আসছে বা ওখানেও আছে, তাদের কোনো রাষ্ট্র নাই, মানে স্টেটলেস একটা কমিউনিটি, এবং বিশ্বের সবচেয়ে বড় বোধহয় এত মানুষ যাদের রাষ্ট্র নাই একটি জনগোষ্ঠীর। এটি বিশ্ব বিবেক বলে যে বিষয়টি আমরা এতদিন জেনে আসছি, সেই বিবেক তো নাড়া দিচ্ছে না। এখন বাংলাদেশ যদি তাদের সুবুদ্ধির উদয় ঘটাতে পারে, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। আর যদি তারা নীরব ও বধির হয়ে থাকে, তাহলে হয়তো এই সমস্যা আমাদেরই দায় বহন করতে হবে বছরের পর বছর। প্রফেসর ভাই, একটু কূটনীতিক থেকে এবার দেশের রাজনীতিতে একটু ফিরি, যে বিরোধী দল একটি ডিক্লারেশন দিয়েছে তারা লং মার্চে যাচ্ছে, এবং তার লং মার্চে কেন যাচ্ছে তার বিষয়গুলো হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ ও জ্বালানি এবং শ্বাস সংকটের দ্রুত সমাধান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে। সেক্ষেত্রে গণভোটের রায় নিয়ে বিরোধী দল নির্বাচনের পর থেকেই তাদের অবস্থান ক্লিয়ার করেছে, তারা এটা বাস্তবায়ন চাচ্ছে, এবং জুলাই গণহত্যার বিচারের তো প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের 180 দিন গেল, অর্থাৎ 6 মাসের মতো সময় যাচ্ছে। এই মুহূর্তে লং মার্চটা সরকার কিভাবে দেখছে? আসলে হয় কি, যে কোনো রাজনীতিতে হয় কি, যে সরকার পক্ষ এবং তার বিপরীতে একটা বিরোধী দল থাকে। সেই বিরোধী দল কিন্তু সংসদে আছে, যে বিরোধী দল সংসদে আছেন তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা তারা রাজপথে আনবার চেষ্টা করছে। প্রশ্নটা খুব সঙ্গতভাবে আসে যে এই আন্দোলনটা করবেন তারা কার বিরুদ্ধে করবেন? যে মার্চের কথা তারা বলছেন, সে মার্চটা কিসের বিরুদ্ধে? সরকারের। যদি বলি যে জ্বালানি সংকট কি সরকার সৃষ্টি করেছে কিনা, তারপরে যে দ্রব্যমূল্যের যে ব্যাপারটি যেটা ঘটেছে, জ্বালানি সংকট যখনই তৈরি হয় তখন সেটার প্রভাব আমরা জানি যে শুধুমাত্র জনজীবনের প্রত্যেকটা জায়গায় পড়ে, শুধুমাত্র দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলবো বা আমরা বিদ্যুতের ক্ষেত্রে বলবো, এরকম করে আলাদা করে বলা যায় না। জ্বালানি সংকট ওভারঅল ইকোনমির প্রত্যেকটা জায়গাকে একটা করে অভিঘাত দিয়ে থাকে। আর বাকিটা যেটা, সেটা হচ্ছে যে গণভোট সংক্রান্ত যে কথাগুলো যেটা আমরা বলেছি, সেটা এইটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ একটা সংবিধান মেনে আগের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে যে সরকারের অংশীজন হিসেবে এই যে যারা আজকে জামায়াতে ইসলামের যারা জোটসঙ্গী তারাও ছিলেন সেখানে। তারপরে যেটি আসছে সেটা হচ্ছে যে সেই বিদ্যমান সংসদেই গণভোটের কোনো প্রভিশন ছিল না। ফলে গণভোট যদি কেউ আদালতে চ্যালেঞ্জ করে যে গণভোটের আইনগত কোনো ভিত্তি আছে কিনা, সেটা কিন্তু আদালতকে চোখ বন্ধ করে কিন্তু রায় দিতে হবে যে এই গণভোটের কিন্তু সত্যিকার অর্থে কোনো উপযোগিতা সেই জায়গায় ছিল না। আর জুলাই সনদ আমরা যেটাকে বলছি, সেটার বাস্তবায়নে যে কথাগুলো আছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনি যেই সনদের যতগুলো কথা আমরা বলি না কেন, সেটাকে আপনি কোথায় নেবেন? সেটা সংবিধানের মধ্যে তো লিখতে হবে, তাই না? আমরা কিন্তু এমন একটা সংবিধানের দায় বহন করছি যে সংবিধানের মধ্যে ঠিক তার ভূমিকাতে কিছু কথা আছে, যেটা একটা পরিবারকে সম্মানিত করবার কথাগুলো কিন্তু প্রতিটি স্তরে স্তরে লিখে অনেক লাইন লেখা হয়েছে, যেটাকে আমরা এখনো বহন করছি, অথচ সেটার পরিবর্তন যে একটা জন আকাঙ্ক্ষা, সেটা জুলাইয়ের অভ্যুত্থানের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। তো সুতরাং এই জুলাই সনদের যে অংশগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা তো সংবিধানের অংশ করতে হবে, তাই না? তো সংবিধানের অংশ যদি করতে চাই, যেমন আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য দেখতে চাই, প্রধানমন্ত্রীর মেয়াদকাল আমরা নির্দিষ্টকরণ করতে চাই, আমরা সংসদের একটা উচ্চকক্ষ করতে চাই, এগুলো তো একটা হয়নি।
এগুলো যদি আমরা করতে চাই তাহলে সেটাকে সংবিধানের মধ্যে না আনলে তো এটা বাস্তবায়ন করতে পারবো না। তাহলে সংবিধানের মধ্যে আনতে কী করতে হবে? সংবিধানকে সংশোধন করতে হবে, তাই তো? সংবিধান সংশোধন করতে গেলে কী করতে হবে? প্রথা কথা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য একটা সংসদীয় কমিটি হয়। সেই কমিটিতে বিএনপি 12 জন প্রতিনিধি দিয়েছে এবং 5 জন তারা বিরোধী দল থেকে চেয়েছে, যারা সেই জায়গাতে তারা কোনো নাম দিচ্ছেন না। তাহলে প্রত্যাশাটা কি? জুলাই সনদের যে অভিধান যে আর প্রত্যাশা যেটা আছে সেটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয় তাহলে সংবিধানের কথাগুলোতে লিখতে হবে। তো সেই দাবিটাকে উত্থাপন করবার জন্য তাদের সেই সংসদীয় কমিটিতে তাদেরকে যেতে হবে। না গেলে অন্য কোনো প্রক্রিয়াতে তো এই জুলাই সনদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার সুযোগ তো নেই। এই কথাগুলোই কিন্তু তারা নিজেরাও জানে, কিন্তু রাজনীতিতে তাদের অবস্থানটা এখন এত ম্রিয়মাণ যে সংসদেও তেমন যেন তারা খুব বেশি একটা উত্তেজনা তৈরি করতে পারছে না কোনো একটা যুক্তিগ্রাহ্য জিনিস নিয়ে। ঠিক একই রকমভাবে তাদের হাতে ঠিক এরকম কোনো মক্ষম রাজনৈতিক কোনো ইস্যু নেই যেটা নিয়ে জনগণকে তারা অন্তত এই একটা অনুভূতি দিতে পারে যে তারা জনগণের পক্ষে এই কথাগুলো বলতে চায়। প্রশ্নটা হচ্ছে যে সেক্ষেত্রে রাজনীতির তো আঙ্গিনা তো দুটো, একটা হচ্ছে সংসদ, একটা হচ্ছে সংসদের বাইরে রাজপথ। তো সংসদেও তাদের কিন্তু কথা বলার সুযোগ আছে, যথেষ্ট তাদের সংখ্যা রয়েছে, তারা সুযোগ যে পান না একদম তা না, কিন্তু সত্যিকার অর্থে সংসদে তারা কি জন আকাঙ্ক্ষার সমর্থনে কথাগুলোকে বলবার চেষ্টা করছেন, নাকি তারা খণ্ডিতভাবে কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক ইস্যুকে অনেক লম্বা করে কথা বলার চেষ্টা সুযোগটা নিচ্ছেন, সেটা করছেন কিনা সেটা দেখার বিষয়। আর কোনো একটা শর্ট মার্চ মিডিয়াম মার্চ না করে একবারে লং মার্চে গেলে তাহলে এর পরের মার্চটা কী হবে সেটাও তো বোঝবার দরকার আছে, তাই না? তো এরকম একটা প্রয়াসের মধ্যে যদি লং মার্চটা প্রথমে রেখে দেন এবং সেটা যদি সত্যিকার অর্থে তার কাঙ্ক্ষিত ফল তাদেরকে না দেয়, তার ভবিষ্যতের মার্চের নাম তারা কী দেবেন, এটাও তো ভাববার বিষয় আছে। তো রাজনীতিতে পরিপক্কতাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা থাকা দরকার। আমার মনে হয় যে এই মুহূর্তে তাদের ঠিক সেরকম করে ঠিক উচ্চ কণ্ঠে বলবার মতো তেমন কোনো ইস্যু নেই, যে ইস্যুকে তারা সামনে এনে সরকারকে বলতে পারে যে এটা তাদের অপরাধের কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে বা তাদের অদক্ষতার কারণে সেটা হয়েছে, এরকম কোনো কিছু বলবার মতো সুযোগ যদি তারা নিতে চান তাহলে সংসদই সেটার জন্য বেস্ট জায়গা। এবং এই জায়গাগুলোতে তাদের সত্যিকার অর্থে বলার কিছু নেই বলে একটা লং মার্চ শব্দটি আছে, প্রথাগত রাজনীতিতে এই কথাগুলো থাকে। তার ফলে রাজনীতিকে উত্তপ্ত করবার জন্য সে চেষ্টা তারা করতেই পারেন, কিন্তু যেটার মধ্যে সত্যিকার অর্থে তাপ নেই সেটা উষ্ণতা তৈরি করে না। সুতরাং এক্ষেত্রেও কোনো উষ্ণতা তৈরি হবার কোনো আশঙ্কা আছে বলে তো আমার মনে হয়। সৌরভ ভাই, এই বিষয়টি আপনার কাছেও জানতে চাচ্ছি, যেহেতু বিরোধী দল সংসদে খুব অ্যাক্টিভলি সব বিষয়ে ডিসকাশন করছে, সেক্ষেত্রে পাভেল ভাই যেটা বললেন যে সংসদে একটা প্ল্যাটফর্ম ছিল, তো এখন এই বিষয়গুলো তো সংসদ অনেক আলোচনা হয়েছে, গণভোট, সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে, সাথে যুক্ত হয়েছে জ্বালানি সংকটের বিষয়টি, যেটা আমরা জানি আসলে সরকারের দ্বারা তৈরি নয়। এই মুহূর্তেই এই লং মার্চ আসলে কতটা যুক্তিযুক্ত? আর দ্বিতীয়ত এই যে লং মার্চ ঘিরে এ ধরনের এই মুহূর্তে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তার যদিও বিভিন্ন পুলিশ কমিশনারদের সাথে কথা বলেছে, কোনো আশঙ্কা বা কোনো অরাজকতা তৈরি হয় নাকি, তার কোনো সম্ভাবনা আছে নাকি? আর এটা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে এই মুহূর্তে লং মার্চটি? ধন্যবাদ। এর আগে এনসিপি কিন্তু সারা দেশে পদযাত্রা করেছিলেন এবং আমরা দেখলাম সেই পদযাত্রা কিন্তু সিলেট অঞ্চলে থেমে গেল, সিলেট হবিগঞ্জ, এবং বাধাগ্রস্ত হলো এবং একটা ধরনের তা ওই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, না হলে খুব ভালো। সংঘাত সংঘর্ষ, গণতন্ত্র চলে পারস্পরিক আস্থার উপর। এই আস্থার পরিবেশটা যদি তৈরি করা না যায় তাহলে কিন্তু গণতন্ত্র টেকসই হবে না, গণতন্ত্র কার্যকর হবে না, এবং সংসদের গণতন্ত্র, সংসদের রাজনীতি রাজপথে যাবে। রাজপথে রাজনীতিতে জয় পরাজয়টা হয় শক্তির ভিত্তিতে। তখন বিরোধী দল চাইবে তারা কত শক্তি সঞ্চয় করতে পারে, কাদের সমর্থন পেতে পারে। সরকারি দল চাইবে তারা কত শক্তি সঞ্চয় করতে পারে। এক ধরনের মুখোমুখি অবস্থান। তা আমরা গণতন্ত্রে এই 24শে গণ অভ্যুত্থানের পর তো সেটি কারো কাম্য ছিল না। তবে পাভেল ভাই যে বলেছেন যে সংসদে যারা বিশেষ কমিটি করেছে, এই বিশেষ কমিটি নিয়ে তারা কালকে আইনমন্ত্রীও বলেছেন যে তারা সংসদের প্রথম অধিবেশনেই বিশেষ কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তাদের বিরোধিতার কারণে প্রথম অধিবেশনে হয়নি, দ্বিতীয় অধিবেশনে। তো আমি মনে করি যে অধিবেশনের বাইরেও বিরোধী দলের সাথে সরকারি দল আলোচনা করতে পারে নেতৃস্থানীয় পর্যায়ে, যে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই, এভাবে করতে চাই। এখন সমস্যাটা তৈরি করে গেছে আসলে অন্তর্বর্তী সরকার বিএনপিকে, যে জুলাই সনদকে বিএনপিকে
পুরোপুরি এখতিয়ার দিয়েছে যে জনগণ তাদের যে কর্মসূচি বা তাদের যে পরিকল্পনার উপর জনগণ যদি ভোট দেয়, তাদের ক্ষমতায় আনে, তারা সেভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু গণভোটে তার বিপরীত। গণভোটে বলছে যে উচ্চকক্ষ হতে হবে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে, অর্থাৎ জনগণের ভোটে নিম্নকক্ষে যেভাবে আসন হয়েছে সেই জনগণের ওর ভিত্তিতে, মানে ওই অনুপাতে। কিন্তু বিএনপির যে নির্বাচনী ইশতেহার এবং 31 দফা সেখানে আছে যে সংসদ সদস্যদের অনুপাতে, যেটি সংসদে নারী সংসদ ক্ষেত্র হলো। তো এক্ষেত্রে আমি মনে করি যে আলোচনা করা উচিত। অধিবেশনে আলোচনার ক্ষেত্রে বিরোধী দলের ভয় যে যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যেহেতু তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার বিএনপির, সুতরাং তারা বলে সংসদে যতই আলোচনা হোক পাশ হবে তো বিএনপি যেটা বলবে, এটি হচ্ছে তাদের শঙ্কা। এখন এক্ষেত্রে আমি মনে করি যে আগামী 4.5 বছরের রাজনীতি সুস্থ ধারায় চালিত করতে হলে দেশের যে অর্থনৈতিক সংকট, এই সংকট থেকে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি। প্রতিটা বিষয়ে সরকারি দলের উচিত বিরোধী দলের সাথে আলোচনা করা। সেটা অধিবেশনেই হতে হবে তা না, অধিবেশন বাইরেও হতে পারে। এই মুহূর্তে সংবিধান সংশোধনের যে প্রশ্নটি আসছে, সেখানে উভয় পক্ষ বসলে হয়তো একটা সমাধান বেরিয়ে আসতে পারে। সেখানে আমি মনে করি যে শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, বিএনপির কিছুটা ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। না হলে কিন্তু সেই আমরা আওয়ামী লীগ বিএনপির যে সংসদ দেখেছি এই 5ম সংসদ থেকে ওরকম হবে এবং এক পর্যায়ে হয়তো বিরোধী দল সংসদেই থাকবে না, সেটি কোনোভাবেই কাম্য নয়। তা আমি মনে করি যে এখানে যেহেতু সরকারি দলেরই দায়িত্বটা বেশি, তাদেরই উদ্যোগী ভূমিকা নিয়ে বিরোধী দল যাতে এই আলোচনায় আসে, যাতে তারা কমিটিতে তাদের নাম দেয় এবং সেক্ষেত্রে এটুকু অন্তত আশ্বস্ত করতে পারে সরকারি দল যে সব কিছু সংখ্যাগরিষ্ঠতার জোরে হবে না, ন্যায্যতার ভিত্তিতে হবে। জি, একটু ভিন্ন বিষয়ে একটু কথা বলি। আমাদের আসলে সরকারের 6 মাস পূর্তি হয়েছে, সেক্ষেত্রে বাল ভাই আপনার কাছে জানতে চাবো, যেমন সরকার অনেকগুলো গুড ইনিশিয়েটিভ নিয়েছে, আবার বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে আছে। যেমন রিজার্ভে একটা স্বস্তি আছে, বিনিয়োগের যে পরিবেশ দরকার, আমরা যদিও বিনিয়োগের জন্য অনেক প্ল্যাটফর্ম তৈরি করছি, কিন্তু বিনিয়োগ যে মারতে আসা দরকার ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা দেখছি, সেই বিষয়টা কিন্তু আসলে এখনও অ্যাক্টিভলি কাজ করছে না। এই বিষয়ে সরকারের কীরকম ইনিশিয়েটিভ নেওয়া দরকার? আসলে আমি আগের কথাতে একটু জাস্ট একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। যেমন সংবিধান সংশোধনের ক্ষেত্রে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে শুধুমাত্র সংসদ সদস্য নয়, বরং সুদীজন বিশেষজ্ঞজন আছেন, সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছেন, তাদের মতামতটা নিয়ে কিন্তু তারা সংবিধানের সংশোধনীগুলো করবেন। সুতরাং এই জায়গায় বিরোধী দল শুধু এই আশঙ্কার মধ্যে থাকবার কারণ নেই যে বিএনপির একচ্ছত্রভাবে তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, ফলে তারা যেটা চাইবে সেটাই করে ফেলবে, এরকম প্রবণতা থাকলে তো তারা এই কথাটা বলতো না। আপনার এই প্রশ্নের উত্তরে আসি আমি। সেটা হচ্ছে, দেখুন, বিনিয়োগের পরিবেশ তৈরি করবার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বিনিয়োগের জায়গাতে যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানির একটা বড় একটা বিষয় থাকে, যেটা নিশ্চয়তা না পেলে প্র্যাকটিক্যালি আপনি অবকাঠামো তৈরি করে রাখলেন, আপনি সেটাকে তো ফাংশনিং করতে না পারেন, তো এরকম বিনিয়োগে কেউই আগ্রহী হয় না, সে দেশি বিদেশি যে কোনো বিনিয়োগের কথাই বলি না কেন। তো এই মুহূর্তে আমাদের জ্বালানির নিরাপত্তাটা একটা অস্বস্তিকর জায়গা আছে, এটা তো অস্বীকার করবার কোনো পথ নেই। তো এবং এটার জন্য সরকারও দায়ী না, একটা বিশ্বজনীন একটা সমস্যার কারণে এটা হয়েছে। ফলে যে গতিতে বিনিয়োগের কাছাকাছি যাওয়ার দরকার ছিল, যেটা অন্তত আমাদের ফরেন কারেন্সির রিজার্ভের যে জায়গাটাতে আমরা এখন পৌঁছেছি, সেখান থেকে অন্তত আমরা এই ক্যাপিটাল ইন্ডাস্ট্রি করবার জন্য কিন্তু আমরা নিজেদেরও যেরকম অর্থায়ন করতে পারি, আর এইটা যদি শুরু হয়, দেশীয় বিনিয়োগ যদি যখনই প্রতিষ্ঠিত হবে, তখনই কিন্তু বিদেশি বিনিয়োগও মনে করবে যে না, বিনিয়োগের পরিবেশ একটা তৈরি হয়েছে। এবং একটা গণতান্ত্রিক সরকার থাকলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বিনিয়োগকারী যারা আছেন, যাদের কাছে বাড়তি বিনিয়োগের পয়সা আছে, তারা কিন্তু বিনিয়োগটা করতে চান, কারণ বিনিয়োগ না করলে তাদের এই পয়সাটা তো অলস পড়ে থাকবে। ফলে বিনিয়োগ করবার আগ্রহীরা পৃথিবীব্যাপী সব জায়গাতেই আছে। তো এখন শুধুমাত্র এই একটা ব্যাপার আমার মনে হয় যে সেটা আমরা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলে আশা করি। আর বাকি যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে অনুমোদনগুলো একটা প্রশ্নের জায়গা, যারা যে জায়গার একটা অনুমোদন লাগে বিভিন্ন ক্ষেত্রে, পরিবেশের অনুমোদন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের সাথে অনেকগুলো জায়গা থেকে তাদের একটা অনুমোদন নিতে হয়। সম্প্রতি কিন্তু বিনিয়োগ সংক্রান্ত যতগুলো সবগুলোকে ওয়ান স্টপ সার্ভিস করার জন্য এটা সবগুলোকে একখানে করে
সেটাতে একজন নির্বাহীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আসিফ চৌধুরী সাহেব সেই দায়িত্বটি আবার নতুন করে পেয়েছেন। তো ফলে এখন কিন্তু সত্যিকার অর্থে যে ওয়ান স্টপ সার্ভিস বলতে যে জিনিসটা বোঝানো হয়, সেই উদ্যোগের যে অংশটুকুতে ঘাটতি ছিল সেটা কিন্তু পূরণ হয়েছে। আর বাকিটা হচ্ছে যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা তো আছে, কারণ না হলে এই সরকার কি করে চিৎকার করে বলে যে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা যেতে চাই। সেটা যেতে গেলে তো বিনিয়োগের কোনো বিকল্প নেই, তা না হলে তো এটা আসলে আমরা শুধু কথার কথা থেকে যাবে। তো এই সব কিছু মিলে সরকারের যে সদিচ্ছার জায়গাটা, সেটা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি সামনের দিকে এসছে। এবং জনাব তারেক রহমানের নেতৃত্বকে কিন্তু বিশ্বব্যাপী এবং দেশের মানুষ যেভাবে এই মুহূর্তে গ্রহণ করেছে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুবর্ণ অবস্থানটা এখন রয়েছে, যে একটা বিশ্বব্যাপী এবং আভ্যন্তরীণ বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার সেটা। এবং একই সাথে সরকারের তো একটা পরিকল্পনা আছে, তারা তো একটা বিশাল অঙ্কের মানুষের কর্মসংস্থানও করতে চেয়েছেন। তো ফলে দিন শেষে যখন তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে বাস্তবায়নের প্রশ্ন উঠবে যে এটা কতটুকু হয়েছে না হয়েছে, সে $1 ট্রিলিয়ন ইকোনমি বলি, আর আমরা যদি বলি যে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে চেষ্টাটা যেখানে আছে, সেই সব কিছুকে যদি একখানে করতে হয়, তাহলে এই বিনিয়োগের বিষয়টিকে এবং অর্থনীতিকে সত্যিকার অর্থে প্রভাবমান করার দায় কিন্তু সরকারেরই সবচেয়ে বেশি। সুতরাং এটা নিয়ে বোধহয় আমাদের খুব বেশি আতঙ্কিত হবে। আমরা এই বিষয়ে আশাবাদী। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা এক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরাও সকলের মতো চাই এই সরকার যে দায়িত্ব নিয়েছে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য তারা সার্বিকভাবে দায়িত্বশীল কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।